মানি স্কোয়ার, টাকা এবং এর সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কিশোর। Saiful bhai, thank you very much for coming to Money Square podcast. Thank you very much for having me today. So to start with, যদি আমি ইন্ট্রোডাকশনটা দিতে পারি আমার, তো আমি সাইফুল ইসলাম। আমি প্রথম জীবনে ব্যাংকিং সেক্টর এবং স্টক মার্কেট বা আমরা যেটা ক্যাপিটাল মার্কেট বলি সেখানে কর্মরত ছিলাম। একজন পরবর্তী সময়ে আমি বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়ি এবং অলসো অ্যাজ অ্যান ইনভেস্টর, বিনিয়োগকারী হিসাবে in the startups for the last 20 years. এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বিজনেসম্যান বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি rather than a professional in the capital market. Great, but I'm sure আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স এখন আপনার বিজনেস ইয়েতে অ্যাপ্লাই করছেন এখন। Very much. I would say সেটা মানে প্রধান পুঁজি। ওকে, সো প্রথমে আমি বলবো যে প্রথম কোয়েশ্চেন আমি সবাইকে যেটা করি যে টাকার মিনিংটা আপনার কাছে কি? টাকার মিনিংটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় প্রয়োজন, যেটা নেসেসিটি বলি, রিকোয়ারমেন্ট বলি। প্রয়োজনটা হচ্ছে যে আমাদের সবারই স্বপ্ন থাকে, আমাদের সবারই বিভিন্ন প্ল্যান থাকে জীবনে পার্সু করার জন্য। বাট এখন আমরা যে অবস্থায় এসে পৌঁছেছি যে সেখানে যেই পরিকল্পনাটাই থাকুক বা যে ইচ্ছাটাই আমি বলছি একটা কনস্ট্রাকটিভ প্ল্যান যদি ইমপ্লিমেন্ট করতে হয়, পার্সু করতে হয়, সেটার জন্য টাকা দরকার। টাকাটা মানে জীবনের যে কোনো প্রয়োজনই টাকা দরকার। নিজস্ব প্রয়োজনে টাকা দরকার, একটা কমফোর্টের জন্য দরকার। আমি একজন বিনিয়োগকারী হতে চাই, আমি একজন ব্যবসায়ী হতে চাই, আমি একজন সাহায্যকারী হতে চাই, ফিলান্থ্রপিস্ট হতে চাই। টাকা is very much part of life. এটা থেকে খুব বেশি দূরে থাকা যাবে না। শিওর। সো সেই হিসাবে আপনার প্রথম টাকা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কি ছিল এবং সেটা কত বছর বয়সে? টাকা প্রথম তো আমি আমাদের দেশে যা হয় বা বিশেষ করে আমাদের জেনারেশনে যা হতো যে পড়াশোনার শেষ করে বা পড়াশোনা শেষ পর্যায়ে এসেই আমরা কোনো না কোনো একটা কিছুতে ইনভলভ হয়ে যেতাম। তো প্রথম অবস্থায় আমাদের আমি আই এম টকিং অ্যাবাউট লেট মিড 80s or 90s, যে সেখানে টাকার অভিজ্ঞতা হচ্ছে যে টাকাটা প্রয়োজন জীবনের জন্য, বাট খুব বেশি টাকার প্রয়োজন জীবনে মনে করিনি। কারণ আমাদের সেই সময়টাতে আমাদের মানে যেই সামাজিক অবস্থা ছিল তাতে একজন ছেলে, একজন মেয়ে পড়াশোনা শেষ করে চাকরিতে যাবে, মানে দ্যাট ওয়াজ দ্য আল্টিমেট ড্রিম। ঠিক ব্যবসায়ী হবে এখন যেটা হয় যে একটা মানুষের একটা এন্টারপ্রেনিউরিয়াল স্পিড দেখা যাচ্ছে, স্কিল তো ডেভেলপ করেছে বিকজ অফ দ্য টেকনোলজি, ইনফরমেশন অ্যাভেলেবিলিটি, যেটা তখন ছিল না। যার দরুন আমি বলবো যে সেখানে যেটা হয় যে দেখার সুযোগ যদি কম থাকে তাহলে চিন্তারও সুযোগ কমে যায়। দেখার সুযোগ কম ছিল বলে আমাদের প্রথম চিন্তায় যেটা ছিল যে একটা স্বাচ্ছন্দ্য থাকবে এমন একটা চাকরি এবং সেখানে মাসের শেষে একটা টাকা আসবে যেটা দিয়ে মোটামুটি ইউ ক্যান লিড ইউর লাইফ। সেটাই হচ্ছে প্রথম অভিজ্ঞতা যে একটা চাকরি পেতে হবে, একটা মাসের শেষে টাকা আনতে হবে ঘরে, যেটা দিয়ে নিজের এবং পারিবারিক যে চাহিদা সেগুলি মেটানো যায়। তাহলে আমি বলতে পারি যে আপনার প্রথম জীবনের উপার্জন টাকা যেটা হয় সেটা আপনার চাকরি থেকে, প্রথম চাকরি থেকে। প্রথম চাকরি থেকে শুরু হয়। প্রথম চাকরির আগে আমি যখন স্টুডেন্ট লাইফ তখন থেকে আমি ব্যবসায়ী হওয়ার চেষ্টা করি, কিন্তু তখন ব্যবসায়ী হওয়াটা খুব কঠিন ছিল। যেটা আমি বললাম যে স্কোপ গুলি কম ছিল। এখন যতটা স্কোপ দেখা যায় তখন ততটা স্কোপ ছিল না। বাট হয়তো লেগে থাকলে ব্যবসায়ী হয়ে যেতাম, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে চাকরিতেও মানে ওই সময় চাকরিতে যেই মানে that salary I was offered, I thought that why not?
ওটাই কমফোর্টেবল ছিল। ওটাই কমফোর্টেবল ছিল। So, আর পারিবারিক একটা চাপ তো ছিলই। তখন Sure. যেটা সামাজিক, আমি যেটা বললাম যে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, যে ব্যবসায়ী হব, এটা তো ওয়াজ আনথিঙ্কেবল ইন দ্য ফ্যামিলি। হ্যাঁ? সো যার দরুন একটা পারিবারিক চাপ ছিল, একটা আই মিন পিয়ার ফ্যাক্টর থাকে। আশেপাশে সবাই চাকরিতে ঢুকে যাচ্ছে, আ এগিয়ে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে মনে হলো যে না, আপাতত কিছুদিন চাকরিই করে নিই। ওকে। তাহলে চাকরি থেকে আপনার আর্নিং শুরু, রিজনেবল আর্নিং একটা শুরু। তো আপনার জীবনের প্রথম বড় একটা ইনভেস্টমেন্ট কি ছিল এবং সেটা কেন করেছিলেন? ১ম ইনভেস্টমেন্ট যদি বলি, সেটা হচ্ছে কি, আমি অনেক বছর চাকরি করার পরে আমার একটা সুযোগ আসে আ টু স্টার্ট বিজনেস। এবং বিজনেসটা করার জন্য আমারকে যেটা বলা হলো, তখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। কারণ আমি তো তখনও চাকরি করি। বাট বলা হলো যে আমাকে সোয়েট ইকুইটিতে আ জয়েন করার জন্য। এটা কত আ বছর বয়সে? এটা 35, 35। 34-35 এ আ এ ধরনের একটা সুযোগ আসে। এবং সেটাই আমি মনে করি যে আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। কারণ তখন আমার খুব কমফোর্টেবল চাকরি ছিল, লাইফ ছিল। আ এভরিথিং ওয়াজ ইন মাই ফেভার, আই মিন ইন দ্য জব। বাট তারপরে মনে হলো যে না, আ কেউ বলছে যে এটা দ্যাট ওয়াজ এ রিস্ক। আ বাট তারপরে আমি ভাবলাম যে এটাই সবচেয়ে বড় অ ইনভেস্টমেন্ট। আ সো ইফ আই ডু ইট নাও, then I do it now. If I don't do it now, then I'll never do it ever. তো তো এটা সেখানেই সেটা কি আপনার, এটা কি ব্রোকারেজ হাউস অর এটা কি এটা ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংক, যেটা ইন আদার টার্মস ইনভেস্টমেন্ট ব্যাংক। দুটা দিয়ে আমি শুরু করি আ ২০০০ সালের দিকে। ওকে। তো জাস্ট একটু পিছিয়ে গিয়ে আপনার প্রথম ৳১,০০,০০০ কত বয়সে আপনি উপার্জন করেছিলেন? I think between 25 to 30. ওকে। আর প্রথম ৳১,০০,০০,০০০? প্রথম ৳১,০০,০০,০০০ should be in 35 35. That's a plus minus 1. মানে fairly young age for 1 crore. Fairly young age. Yes. Okay. সাইফুল ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আ সবারই একটা পোর্টফোলিও থাকে, ওয়েলথ পোর্টফোলিও। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশনটা কিরকম পার্সেন্টেজে? যেখানে আমি বলব স্টক ইনভেস্টমেন্ট, আ রিয়েল এস্টেট এবং ক্যাশ। এটাকে আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? ওয়েল, আমি যেহেতু ক্যাপিটাল মার্কেটের লোক, আমার ওয়েটটা একটু স্টক মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটই বেশি থাকে। আর আমি আ ফিক্সড অ্যাসেট বলতে যেটা বোঝায় আমাদের দেশে, যেটা সবাই মানে যেটা বলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এ প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। সেখানে I was not very keen, but this is a very good site that one should look at. তা আমাকে যদি if you ask me, আমি এই পার্সপেক্টিভ এ আরেকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা সমস্যা, সেটা হচ্ছে কি, আ ওয়েলথ ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজমেন্ট, আ এই এডুকেশনটাই আমাদের দেশে নাই। এটাকে আমরা একটু আ মানে অনেকটা ট্যাবু মনে করি। স্কুল, কলেজ অর ইভেন ইউনিভার্সিটিতেও যে এই জিনিসটা দিস ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ইন লাইফ। মানে রিগার্ডলেস I have ৳100 or I have ৳1000. Wealth management, self-financing, um, I mean, these lessons are very much necessity in life from the very beginning. এই জিনিসটা আমাদের দেশে নাই। যার দরুন এখন তোর আমি মনে করি যে ইনফরমেশনের কারণে আম I mean, it's a different lifestyle, and that আমি মনে করি যে young kid are much more um, informed than what we had back in 80s, 70s, 80s and 90s, right? যার দরুন এখনকার বাচ্চারা অনেক বেশি অর্গানাইজড। মানে এখনকার ইয়াং জেনারেশন ইজ মাচ মোর অর্গানাইজড। বাট আমাদের দেশে এই এডুকেশনটা খুব বেশি নেসেসিটি। যে ওয়েলথ ম্যানেজমেন্ট বললেই আমরা মনে করি যে ইটস এ বিলিয়ন ডলার ইস্যুস। বাট ইটস নট। ওয়েলথ ম্যানেজমেন্ট ইজ ইউর পার্সোনাল ওয়েলথ ম্যানেজমেন্ট। সেলফ ফাইন্যান্সিং ইজ সামথিং দ্যাট উই অল শুড নো।
এবং এই এডুকেশনটার অভাবেই যে আমাদের এখানে আমরা যেটা বলি যে আমাদের ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট কম। ক্যাপিটাল মার্কেট যে একটা রিলায়েবল ইনভেস্টমেন্ট সেক্টর, সেটা উই হ্যাভ নট বিন টট। এই জিনিসটা তো শিক্ষাই দেওয়া হয় না। সবসময় এই জিনিসটাকে একটু আই উড সে আদারওয়াইজ ডিফাইন করা হয়। সো লাইক সে ফর দ্য কমন পিপল, ক্যাপিটাল মার্কেট ইজ দ্য বেস্ট প্লেস টু ইনভেস্ট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? কিন্তু আমাদের দেশে এটা আনফরচুনেটলি হচ্ছে না, যার দরুন দেখা যাচ্ছে যে মোটামুটি যখনই মানুষের হাতে টাকা থাকে তখন দে গো ফর ইনভেস্টমেন্ট ইন দ্য ল্যান্ড এন্ড বিল্ডিং, এবং সেখানে একটা আর্টিফিশিয়াল প্রাইস আমরা সবসময় দেখতে পাই। মানে if you look at the price and the return or the yield, it's a serious mismatch. But তারপরেও people are going there because মানে অন্য asset class যে available in the market, সেই জিনিসটা they are not informed, they have not been told or taught. আমি হলো মনে করি যে প্লিজ গো ahead. না, আপনি শেষ করেন। হ্যাঁ, তারপরে লাগছে অন্য দেশে, মানে আমাদের দেশ ছাড়াও আমাদের মানে নেক্সট নেইবারিং কান্ট্রি যদি ইন্ডিয়াতেও দেখি, ইন্ডিয়াতেও ইনভেস্টমেন্ট ইজ ইন গোল্ড ইজ এ ভেরি কমন ফেনোমেনন। মানে কিন্তু আমাদের এখানে গোল্ডে ইনভেস্ট করাটাকে মনে করে যে ইটস এ জুয়েলারি আইটেম, বাট গোল্ড আই মিন ইজ অ্যান ইনভেস্টমেন্ট, ইজ অ্যান অ্যাসেট ক্লাস, রাইট? সো এই জিনিসটা আমাদের এখানে ইজ নট ক্লিয়ার। মানে ক্লিয়ার অনেকগুলি কারণেই না, অ্যাজ উই অল নো, যে মার্কেটটাই হ্যাজ নট বিন ডিফাইন্ড ওয়েল। আমাকে যদি এখন বাংলাদেশে জিজ্ঞেস করা হয় যে ইফ ইউ হ্যাভ 1000 টাকা, what are you going to do? Then I would say that 50%, I mean, you can always keep in the stock market, but you have to be very, very, very careful. And you should know where you are investing. And say 25 to 30% in the fixed assets, that is the land and whatever. And you should always have cash in hand for the good times to come and for the bad time to recover. রাইট। That আমার স্টক মার্কেটে, আমি আবারও বলি যে স্টক মার্কেটে before you invest, you should know where you are investing and you should have your study done. অ্যাবসলিউটলি। তো যেহেতু আপনার প্রফেশনাল লাইফে এবং বিজনেস লাইফে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, সেই হিসাবে আপনি কমন মিস্টেক গুলো কি দেখেন? বাংলাদেশের টাকার ব্যাপারে সবচেয়ে কমন মিস্টেকটা কি করে থাকে টাকা নিয়ে? কমন মিস্টেক বাই দ্য কমন পিপল বলি, মানে আমি আনকমন বা 1% বা 2% কথা না বলে, কমন মিস্টেক বাই দ্য কমন পিপল হচ্ছে দে ইনভেস্ট নোয়িং নাথিং, রাইট? সো মোস্টলি আমরা যেটা হয়, আই মিন উইমের উপর ইনভেস্ট করা হয়, ওয়ার্ড অফ মাউথের উপর ইনভেস্ট করে থাকে, বা পিয়ার ফ্যাক্টর, দে গো বাই ক্লাব, দে গো বাই গ্রুপ. So I would say that's a big mistake, right? So when you are investing your own money, আমার নিজের টাকা যখন আমি ইনভেস্ট করব, এটা নিজে জানা উচিত যে আমি কি করছি। ইনভেস্টমেন্ট নলেজ, মানে আমি অ্যানালাইসিসটা বাদ দিলাম, যে নলেজ যেটা, সেই জিনিসটা ছাড়াই আমরা ইনভেস্ট করি। এটা হচ্ছে আমি কমন মিস্টেক বাই দ্য কমন পিপল। এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে পারলে আমার মনে হয় যে কমন পিপলরা দে উইল স্টপ মেকিং কমন মিস্টেকস। আচ্ছা, যেহেতু মিস্টেকের কথাই আসলো, আমি বলবো যে আপনি যদি এখন আপনার ইয়াং সাইফুলকে যদি কোনো অ্যাডভাইস দিতে চান, সেই সাইফুল যে বয়স 20 বছর, তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন? আমি প্রথমে অ্যাডভাইস দিব, মানে অলওয়েজ থিঙ্ক বিগ। কেন, আপনি কি বড় চিন্তা করেন নাই? বাট এখন মনে হচ্ছে যে আরো বড় চিন্তা করা উচিত ছিল। মানে তখন হয়তো সীমাবদ্ধতা ছিল, দ্য লিমিটেশন অফ নলেজ। দেখার, আমি যেটা সবসময় বলি যে দেখার মানে আমার মানে দেখার জন্য যা যা আছে, যে সে ইউ হ্যাভ এ বিগার পিকচার, লাইক সে ইউ হ্যাভ এ পেইন্টিং at your back, right? So I can see a great picture there. তো এই জিনিসটা না দেখলে তো আমি ঠিক বিশ্বাস করতে পারবো না। এখন দেখার সুযোগ অনেক বেশি। আমি যেটা বললাম যে আমাদের সময় তো
মানে the life was not so electronic but virtual or digital আমরা যেটাই বলি, এখন যে access to information is so easy এবং সেটা বেনিফিট আমরা দেখছি যে ইয়াং জেনারেশন, আমি যেটা বারবার বলছি যে লাইক আমার সাথেই যারা কাজ করে, যারা ইয়াং, so there are many guys working with me, they are global standard, trust me. যারা কাজ করে আমেরিকা পাঠায়, আমেরিকা ইজ ওয়ান অফ দ্য মার্কেটস, আমি বলছি যে আমেরিকা পাঠানো, আমেরিকার থেকে ফিডব্যাক আসে, দে ডোন্ট বিলিভ দ্যাট বাংলাদেশে এই ট্যালেন্ট আছে। সো এই যে অ্যাকুইজিশন অফ নলেজ সিটিং ইন ঢাকা, এটা তো থ্রু থ্রু দ্য ওপেননেস অফ দ্য ডিজিটাল সিস্টেম, রাইট? এই জিনিসটার একটা বিশাল বেনিফিট যেটা হয়তো আমাদের সময় ছিল না। কিন্তু অলওয়েজ থিঙ্ক বিগ, and I think that we have the right talent now in our country, and আমাদের সিস্টেমও আমাদেরকে অনেক হেল্প করছে, যেটা তো আজকে থেকে হয়তো 30 বছর 20 বছর আগেও করা নাই। আমাকে যদি বলা হয়, আমি বলবো যে I should have thought much bigger. Right. And I should have taken more risk in the sense that যখনই if you want to do something you have to take a risk. Of course. Last question. আপনি সবচেয়ে বেস্ট অ্যাডভাইস কি পেয়েছেন টাকা নিয়ে? Always keep some money for the rainy day to come. এটা কে বলেছে আপনাকে? Who gave you this advice? এটা it came, it's not that the advice was given to me, it came out of a discussion with with a bunch of people. যে say এখন whatever the money I have, আমার কাছে 1000 টাকা আছে, so don't spend or invest the entire 1000 টাকা in your portfolios, whether in stock, in gold, in other precious items, or in business, or in land and building, or whatever. Always keep some cash in hand. Good time, bad time comes, and any time is a good time. So if the bad time comes, go for massive investment. If the good time comes, then you take the benefit of it. So cash always, is king. Cash is always king, and always sit on some cash, and that will give you the opportunity, that will bring the opportunity to you. Great. সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনে জয়েন করার জন্য। And again, thank you for sharing আপনার life lesson about money. Thank you very, very much, and thank you for having me here today.